পুরো দাবদাহের পর অবশেষে একটু স্বস্তির বৃষ্টি হলো। দীর্ঘদিন অসহ্য গরম থাকার কারণে মানুষ থেকে গাছপালা পশু পাখি সবাই একটু বৃষ্টির জন্য হাহাকার করছিল। অবশেষে সেই বৃষ্টি নামলো এবং পরিবেশ ঠান্ডা হলো। গ্রামের নগেন রাস্তার পাশে ছাউনির নিচে বসে গল্প শুরু করেছে। আরে বেটা, তোরা তো দুদিনকার ছোড়া রে, অত শত কি করে বুঝবি? হ্যাঁ, দুপাতা বই পড়ে নিজেকে একেবারে বড় হনু মনে করেছিস? ভূত নেই? হ্যাঁ, যদি কোনোদিন ভূতের সামনে পড়িস একেবারে ভিতর থেকে সব হাওয়া বেরিয়ে যাবে। তখন বুঝবি ভূত আছে কি নেই। কি দাদু, কি নিয়ে আলোচনা করছো? আরে লিখন, আয় আয় আয়। এই যে এই ছোড়াগুলো বলছে ভূত নাকি নেই, বুঝলি? তাই ওদের একটু বোঝাচ্ছি ভূত আছে নাকি নেই। ও আচ্ছা আচ্ছা, আরে বেশ ভালো টপিক তো আজকে। আমিও বসি নাকি? হ্যাঁ হ্যাঁ, বস বস, এখানে বস। আচ্ছা, তুমি কি কখনো ভূত দেখেছো? দেখেছি মানে? কতবার ভূতের তাড়া খেয়েছি। রাত বিরেতে মাছ ধরার জন্য নদী নালায় যেতাম, সেখানে কত রকমের কাণ্ড দেখতাম। বাপ রে বাপ, একবার তো তাদের হাতে মরতে মরতে বেঁচে গিয়েছি। ওরে বাবা, সে তো ভয়ঙ্কর কাণ্ড। আরে তবে আর বলছি কি রে। খুড়ো, তুমি তো কত ভূত দেখেছো, আজকে কোনো একটা ভূতের গল্প বলো না। শুনবি? বেশ, শোন তবে। সেবার আষাঢ় মাসে আমি আর ফিরোজ আমাদের এই অফিস কলিগের ওই নরেনের মেয়ের মুখে ভাতের অনুষ্ঠানে নবগ্রামে গিয়েছিলাম। আমরা ঠিক করি শনিবার পৌঁছে সেই রাতটা থেকে রবিবার কলকাতাতে ফিরব। নরেন আমাদের বলেছিল নবগ্রাম স্টেশনে নেমে রিক্সা চালককে নরেন চাকলাদারের বাড়ি বললেই সে বুঝতে পারবে। তাই সেই মতো হাওড়া থেকে যথা সময়ে সকালে সকালে ট্রেনে উঠলেও রেলের কি বিশেষ কাজ হওয়ার জন্য ট্রেন যখন নবগ্রাম স্টেশনে পৌঁছয় তখন রাত 8টা। আমি আর ফিরোজ নবগ্রাম স্টেশনে তখন নামলাম। বলি, পৌঁছতে তো অনেকটা রাত হয়ে গেল। যেখানে বিকেলে পৌঁছানোর কথা সেখানে এখন রাত। আরে এদিকে নরেনকেও ফোন করছি আর ফোনের টাওয়ারটাও পাচ্ছি না। আষাঢ় মাসের বৃষ্টিটাও বেশ জাঁকিয়ে পড়েছে। শরীরটা কন কন করে উঠল। এমনকি স্টেশন মাস্টারের ঘরটিও বন্ধ। হয়তো এটাই শেষ ট্রেন ছিল। আমি আর ফিরোজ ওই স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। চারপাশ একদম ফাঁকা, কেউ কোথাও নেই। দুই পাশে ফাঁকা জমি আর মাঝখান দিয়ে রাস্তা সোজা চলে গিয়েছে। চারিপাশে হালকা কুয়াশাও জমেছে। নরেন যে বলেছিল রিক্সা পাওয়া যাবে, কোথায়? কোথাও তো কেউ নেই। প্রথমত গ্রাম, তার উপরে এমন ঝড় বৃষ্টির রাত, বলি রিক্সাটা থাকবে কোথায়? আমরা কি করব ভাবছি, এমন সময়ে দূরে অন্ধকারে একটা গরুর গাড়ির শব্দ পেলাম। বুঝতে পারলাম আওয়াজটা ধীরে ধীরে আমাদের দিকেই এগিয়ে আসছে। কিছু সময় পরে দেখলাম একটা গরুর গাড়ি আমাদের সামনে এসে থামলো। গ্রামে এত রাতে গরুর গাড়ি দেখে আমরা বেশ অবাকই হলাম। গাড়িটির সামনে চাদর মুড়ি দিয়ে একজন লোক বসে আছে। লোকটির মুখ ঠিকভাবে দেখাও যাচ্ছে না। এই সময় গরুর গাড়ির চালকটি বলে ওঠে, কি বাবু, কোথাও যাবেন নাকি? আমরা আসলে নরেন চাকলাদারের বাড়িতে যাব, কিন্তু ট্রেনটা লেট করাতে এতটা দেরি হলো যে। আরে দাদা, তাতে কি হয়েছে? আমি তো আছি, আমিও ওই দিকেই যাচ্ছি। চলুন, আপনাদের নামিয়ে দিচ্ছি। সত্যি আপনি আমাদেরকে বাঁচালেন। এই চল ফিরোজ, আর দেরি করে লাভ নেই। এমনিতেই শীতের রাত, তার মধ্যেই দেরি হয়ে যাচ্ছে।
আমি আর ফিরোজ আর কোনো কিছু না ভেবেই উঠে পড়লাম। গরুর গাড়িটায় উঠে দেখি ভেতরে একটি লণ্ঠন জ্বলছে আর একটি লোক আগে থেকেই সেখানে উপস্থিত। গরু দুটি ধীরে ধীরে এগিয়ে চলতে শুরু করে। সামনে বসে থাকা লোকটিকে দেখে মনে হলো এদের শরীরে যেন এক ফোঁটা রক্ত নেই। মাছের চোখের মতো এদের চোখগুলিও স্থির। লোকটি খ্যানখ্যানে গলায় জিজ্ঞাসা করে, আপনারা কোথায় যাবেন? এই নরেন চাকলাদারের বাড়িতে। ও আচ্ছা, তাহলে তো আপনারা ওই কোষার বাগানের বড় বট গাছের পাশ দিয়েই যাবেন। বেশ বেশ, খুব ভালোই হলো। লোকটির কথা শুনে আমরা দুজনেই বেশ অবাক হলাম। এরা এসব কি বলছে? আবার কেন জানি না একটা বিকট পচা গন্ধ চারিপাশে ছড়িয়ে পড়তে লাগলো। এই চুপ কর না, এত কথা বলছিস কেন? দাদা, আপনি কোথায় যাবেন? আমি তো ওই বট গাছের তলা দিয়েই যাব। ওখানে আমার সব বন্ধুরাও থাকে। আচ্ছা, ওই বট গাছের কাছে আপনাদের বাড়ি বুঝি? তারপর সেই গরুর গাড়িওয়ালা লোকটি বলল, আসলে আমরা তো ওপারে যেতে পারিনি, তাই ওইখানেই আছি। এই কথাটা শোনার পর সেই গরুর গাড়ির আধো অন্ধকারের মধ্যেই আমি আর ফিরোজ একে অপরের দিকে তাকালাম। এইবার এদের কথাবার্তা শুনে খুব একটা সুবিধের মনে হচ্ছে না। আমি সেই গরুর গাড়ির চালকটিকে বললাম, বলছি আর কতটা সময় লাগবে? আরে চিন্তা করবেন না বাবু, খুব তাড়াতাড়ি পৌঁছে দেব। আজকে তো আপনাদেরকে ওখানে নিয়ে যেতেই হবে। হঠাৎ করে এমন সময় কোথা থেকে একটা লোক গাড়ির ছেঁড়া পর্দা ঠেলে ভিতরে উঁকি দিল। অনেক দিন পরে নতুন কেউ এসেছে বলে মনে হচ্ছে। সাথেই আবার মিষ্টি সর ভাজা। সর মিষ্টি খেতে আমি খুব ভালোবাসতাম। এই ফুটকে, তুই কোত্থেকে এলি? একদম এইদিকে নজর দিবি না, আমার জন্য এনেছে। তুই তো তাল গাছে থাকিস, এখানে এসছিস কেন? গাছে থাকি তো কি হয়েছে রে? আমার মাঝে মাঝে একটু অন্যরকম কিছু খেতে বুঝি ইচ্ছে করে না। এমন চোর মারবো না, সব দাঁত পুইরা যাইবো, মুখ পোড়া। এইভাবেই এক কথা দুই কথায় সবার মধ্যে ঝামেলা তৈরি হয়ে গেল। এরপর আমরা যা দেখলাম তার বলে বোঝাবার নয়। আমরা দেখি এদের শরীরের কাপড় ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছে আর বেরিয়ে আসছে নর কঙ্কাল। এরপর গরুর গাড়িটা যেন এখন মাটি ছেড়ে বাতাসের মধ্যে দিয়ে দুরন্ত গতিতে কোন নাম না জানা পথে ভেসে চলেছে। এই ফিরোজ, আমরা কোথায় এলাম রে? এরা 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 কারা? বলি, বুঝতে পারছিস না এরা কারা? আরে এরা জীবিত নয় রে, এখানে বেশিক্ষণ থাকলে মৃত্যু অবধারিত। চল পালা পালা, এখান থেকে পালা। আমি আর ফিরোজ একটুও সময় নষ্ট না করে হাত পা ভাঙার চিন্তা ভুলে দুজনেই সেই মৃত্যুপুরীর অভিশপ্ত গরুর গাড়ি থেকে নিচে ঝাঁপিয়ে পড়লাম। তারপর সব অন্ধকার। আমাদের যখন জ্ঞান ফেরে তখন দেখি দিনের আলো ফুটে উঠেছে। আমাদের সামনে কিছু মানুষ দাঁড়িয়ে আছে আর তাদের সঙ্গেই আছে নরেন। আমাদের দুজনের সারা শরীরে ভীষণ যন্ত্রণা। কোনো মতে আমরা উঠে বসলাম। তোরা আসছিস না দেখে আমি তো খুব চিন্তায় পড়ে যাই। প্রথমে ভেবেছিলাম তোরা হয়তো আসতেই পারিসনি,
এদিকে ফোনটাও নট রিচেবল বলছে। সকালে স্টেশনের দিকে যাচ্ছি, এমন সময় ওই লোকেদের ভিড় দেখে এখানে এসে দেখি তোদের এই অবস্থা। আমি আর ফিরোজ আগের রাতের ভয়ঙ্কর সব কথা খুলে বলি। আমাদের কথা শুনে উপস্থিত সবাই নিমেষে আতঙ্কিত হয়ে ওঠে। সেখানে দাঁড়িয়ে থাকা একজন বয়স্ক মানুষ আমাদের বলে, তোমরা দুজনে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছ। ওটা ছিল হরিশের গরুর গাড়ি। এই গ্রামে কেবল ওরই গরুর গাড়ি ছিল। আজ থেকে 3 বছর আগে আষাঢ় মাসের রাতে গরুর গাড়িতে করে একজনকে নিয়ে যাচ্ছিল। ওই গোসাই বাগানের বুড়ো বট গাছটার নিচ দিয়ে যাওয়ার সময় বট গাছের বড় ডাল ভেঙে পড়ে গাড়ির উপরে, আর সঙ্গে সঙ্গে তারা দুজন তার নিচে চাপা পড়ে মারা যায়। তবে তারপর থেকেই শীতের সময় মাঝে মাঝেই রাতে গরুর গাড়ি দেখতে পাওয়া যায়। ভুলে তাতে কেউ উঠে পড়লে পরের দিন ওই বুড়ো বট গাছের নিচে তাকে ঘাড় মটকানো রক্তহীন মৃত অবস্থায় পাওয়া যায়। এইসব শুনে আমার আর ফিরোজের গলার আওয়াজ বন্ধ হয়ে আসে। যদি কালকে গাড়ি থেকে লাফ না দিতাম, তবে আজ ওই বটগাছের নিচে আমাদের লাশ পড়ে থাকতো। এরপর আমি আর ফিরোজ আমাদের বন্ধু নরেনের বাড়ির দিকে এগিয়ে চললাম। নরেনের বাড়িতে কদিন থেকে শরীর একটু ঠিকঠাক করে তারপরে আমরা দুজন আবার কলকাতায় ফিরে আসি।